নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। ধারাবাহিক উপন্যাস জাগরি, সতীনাথ ভাদুরীর লেখা উপন্যাস, আজ তার ৮ম এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। ধারাবাহিক উপন্যাস জাগরি, আজ তার ৮ম এপিসোড। চমকিয়া উঠিয়াছে। এমন করিয়া দরজা ধাক্কা দিতে হয়? দরজা বন্ধ আছে কিনা দেখা, এই তো তোমার কাজ। যার জন্য এত জোর দেখানোর প্রয়োজন কি? পাশের সিট হইতে একজন বলিয়া উঠিল, হ্যাঁ তোড়ো, তোর দেও। আর একটি মশারির ভেতর হইতে কে একজন সঙ্গে সঙ্গে বলে, তাহা হইলে তো বাঁচা যায়। রাত ১টায় ওয়ার্ডার তাহা হইলে নামিয়া গেল। ওয়ার্ডার আমাকে দেখিতেছে। বড় বড় পাকা গোঁফ, বেশ সুন্দর চেহারা। চোখাচোখি হইতেই আমাকে হাত জোড় করিয়া নমস্কার করিল। তাহার পর বৈজনাথরা ৪ জন যেখানে চেয়ারের ওপর বসিয়াছিল সেই দিকে ফিরিয়া বলিল, নমস্তে বাবু সাহেব, লোক মজে মে হয় না? লক্ষ্মী চতুর্বেদী বলে, আরে সিংজি যে, অনেক দিন পরে তোমাকে এখানে ডিউটিতে দেখিতেছি, ব্যাপার কি? ১ সপ্তাহ ছুটি লইয়া বাড়ি গিয়াছিলাম, কাল জয়েন করিয়াছি। যুদ্ধের খবর টবর বলুন। আমরা খবর দেব তোমাকে? আমরা থাকি জেলে। কোথায় তুমি আমাদের বাহিরের খবর দেবে, তা না আমাদের কাছ থেকেই খবর শুনতে চাও? হুজুররা ইংরেজি আখবার পড়েন, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম। তারপর ওয়ার্ডার সাহেব আরম্ভ করে যুদ্ধের, শহরের, নিজের দেশের, মহাত্মাজির যত সব আজগুবি খবর। মালগাড়ি বোঝাই করিয়া কত শিয়াল আর শকুন যুদ্ধক্ষেত্রে লইয়া যাওয়া হইতেছে। মহাত্মাজি যেদিন অনশন আরম্ভ করিয়াছেন, সেদিন কি জানি কেন হঠাৎ ফট করিয়া লাট সাহেবের বাড়ির ছাদ ফাটিয়া গিয়াছিল। মহাত্মাজির সঙ্গে লাগিতে গিয়া সেবার রাজকোটের দেওয়ানের কি হইয়াছিল, আরও কত খবর। এই খবরগুলি বলিবার জন্যই সে অস্থির হইয়া পড়িয়াছিল। তাহার প্রথম দিককার প্রশ্নগুলি ইহারই অবতরণিকা মাত্র। তাহার পর সে বৈজনাথের জানলার বাহিরে বারান্দার উপর বসিয়া পড়ে, বেশ ভালোভাবে গল্প জমাইবার জন্য। অন্যদিন নাইট ডিউটির সময় কেহ জাগিয়া থাকে না, তখন বড়ই একলা একলা লাগে। ঢুলিয়া, খৈনি খাইয়া, পাহারাদারদের জাগাইয়া আর পায়চারি করিয়াও ২ ঘন্টা সময় যেন কাটিতে চায় না। তাহাদের গল্পের মধ্যে ওয়ার্ডারটি বসিয়া থাকিবে, এ কথা বোধহয় বৈজনাথের দলের ভালো লাগে না। বৈজনাথ বলে, সিংজি, তোমরা দাপরে কিশুনজির মাকে আর কিশুনজিকে বন্ধ করেছিলে জেলের মধ্যে, আর এ যুগে মহাত্মাজিকে আর তার শিষ্যদের বন্ধ করেছ। কর্মের খেলা কি খণ্ডাবার উপায় আছে? কিন্তু কিশুনজিকে আর কদিন আটকে রেখেছিলাম। তোমাদের যে বাবু কতদিন থাকতে হবে তার কি ঠিক আছে? এ ছাই যুদ্ধও কোনো দিন শেষ হবে বলে তো মনে হয় না। বৈজনাথের দল হো হো করিয়া হাসিয়া উঠিয়াছে। সিংজিকে তাহারা ফাঁদে ফেলিয়াছে। রাধা কিশুন বলিলেই সিংজি চটিয়া যায়। সে বলে, বলো সীতারাম। আজ নিজেই নিজের অজ্ঞাতসারে কিশুনজির নাম লইয়াছে। লজ্জায় হাসিতে হাসিতে ২ হাতে একবার তালি দিয়া সিপাহীজি দৌড়াইয়া এখান হইতে চলিয়া যায়। বৈজনাথরা ডাকে, শোনো শোনো সিংজি, আমাদের ছাড়া পাবার খবর। কে উহাদার কথা শোনে? সিংজি ততক্ষণে ওয়ার্ডের অন্যদিকে চলিয়া গিয়াছে। ওয়ার্ডারদের হাতে থাকে একটি করিয়া লণ্ঠন। সিংজি তাহার লণ্ঠনটি জানলার সম্মুখে ফেলিয়া গিয়াছে। কমরেড গিরধার গড়াদের মধ্য দিয়া হাত বাড়াইয়া তাহার লণ্ঠনের তেলটি একটি চায়ের কাপে ঢালিয়া দিল। তাহার পর কাপটি ভেতরে আনিয়া তেল নিজেদের লণ্ঠনে ঢালিল। আজকালকার যুদ্ধের বাজারে কেরোসিন তেলের বড়ই অভাব। ওরা সকলে ছাড়া পাইবার গল্প করিতেছে। হোম মেম্বারের স্টেটমেন্টের সুর। আমেরি সাহেব পার্লামেন্টে কি বলিয়াছেন, কোন কোন কংগ্রেস কর্মীকে ছাড়িয়া দেওয়া হইয়াছে, এই সকলের ভিত্তিতে
তাহারা জল্পনা কল্পনা বাদানুবাদ করিতেছে যে গভর্নমেন্টের ভাবের কোনো পরিবর্তন হইয়াছে কিনা। জেলে আসিয়া প্রথমটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচা যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই জেল জীবন বড়ই একঘেয়ে লাগে। তারপর আরম্ভ হয় দিনরাত্রি কেবল ছাড়া পাইবার কথা, খবরের কাগজ হইতে তাহার সমর্থনে ও বিপক্ষে প্রমাণ একত্র করা। ভূদেনবাবু শতপ্রণোদিত হইয়া ছাড়া পাইবার সমর্থনের প্রমাণ জড়ো করিবার ঠিকা লইয়াছেন। খবরের কাগজ পড়া হইয়া যাইবার পর তাহার চারিদিকে কি ভিড় হয়। বিসন্দেহজি এই বিষয়ের ওপর তুলসীদাসের অনুকরণে একটি দোহাও তৈরি করিয়াছেন। প্রত্যহ যেই মেট খবরের কাগজের বোঝা লইয়া ঢোকে, অমনি কেহ না কেউ এই দোহাটি আবৃত্তি করে। তুলসী ঢুঁড়ত জেল মে वह बरहिया अखबार जिसमें चर्चा सुलह की करती हो सरकार। অর্থাৎ তুলসীদাস জেলে সেই সুন্দর খবরের কাগজখানি খুঁজিতেছেন, যাহাতে লেখা আছে যে গভর্নমেন্ট আমাদের সহিত সন্ধির আলোচনা চালাইতেছে। আজ ছাড়া না পাক, কোনো না কোনো সময় তো সকলেই ছাড়া পাইবে, কিন্তু বিলুকে তো লইয়া যাইতে পারিব না। আমি বুড়ো হইয়াছি, আমার মধ্যে এখনো বাঁচিবার আকাঙ্ক্ষা কত, আর বিলুর কি বা বয়স। সারা জীবনই তো উহার সম্মুখে পড়িয়াছিল। আজ ছাড়া না পাক, কোনো না কোনো সময় তো সকলেই ছাড়া পাইবে, কিন্তু বিলুকে তো লইয়া যাইতে পারিব না। আমি বুড়ো হইয়াছি, আমার মধ্যে এখনো বাঁচিবার আকাঙ্ক্ষা কত, আর বিলুর কি বা বয়স। সারা জীবনই তো এখনো উহার সম্মুখে পড়িয়াছিল, আর আমি ফিরিয়া যাইব। বিলু নয়, বিলুর বিবাহ দিলে হয়তো তাহার গান্ধীজির মতে বিশ্বাস থাকিত। বিবাহের পর জীবনের উদ্দামতা কমিয়া যায়, দায়িত্বজ্ঞান বাড়ে। তাহা হইলে বোধহয় বিলু সাম্যবাদের বিপদ সংকুল পথে পা বাড়াইত না। সর্বদা কাকা কালেলকার সেই প্রবন্ধটিতে হাস্য কৌতুকের মধ্য দিয়া মোটামুটি ঠিক কথাই বলিয়াছিলেন। তিনি দেখিয়াছিলেন যে কংগ্রেস নেতাদের মধ্যে যাহাদের স্ত্রী আছে তাহাদের স্বভাব বেশ নরম, আর যাহাদের অবিবাহিত বা বিপত্নিক তাহারা একটু মারমুখী গোছে। জওহরলাল, সুভাষ বোস, বল্লভভাই প্যাটেল কেউই ঠান্ডা মেজাজে কোনো জিনিস বিচার করিতে পারেন না। না, সাম্যবাদী দলে যোগদান না করিলেও হয়তো বিলুকে বাঁচাইতে পারিতাম না। এই আন্দোলনে কত লোক মারা গিয়েছে, দৈনন্দিন জীবনে যাহাদের রাজনীতির সহিত কোনো সম্বন্ধই ছিল না। মহাত্মাজির শিষ্যের মধ্যেও তো কত লোক হিংসাত্মক কার্য করিয়াছে, তাহার কি ইয়াত্তা আছে? জন্ম আর মৃত্যু কারো হাতের মুঠার মধ্যে জিনিস নয়। সরস্বতীর সহিত বিলুর বিবাহ দিলে বেশ হইত, দুইজনেই সুখী হইতে পারিত। বেশ মেয়ে সরস্বতী। আগস্ট মাসে পুলিশ তাহাকে ধরে, মাস তিনেক পরে প্রমাণাভাবে ছাড়িয়া দেয়। আবার 26শে জানুয়ারি স্বাধীনতা দিবসে জেলে আসিয়াছে। উহার সহিত বিবাহ হইলে দুইজনেই রাজনীতির ক্ষেত্রের কাজের সহিত ঘর সংসারও করিতে পারিত। লেনিনও তো বিবাহ করিয়াছিলেন। কপিলদেও ও তাহার মা আমার নিকট প্রস্তাব আনিয়াছিলেন। উহাদের নিজেদের বংশে একটু গোলমাল আছে, তাহা না হইলে কি আর ওই অল্প শিক্ষিত ভূমিহার ব্রাহ্মণ পরিবার বাঙালির ঘরে মেয়ে দিতে রাজি হইত? আমার অবশ্য ইহার জন্য কোনো আপত্তি ছিল না। বিলুর মার মত হইল না, আর বিলুর মত জিজ্ঞাসাই করা হয় নাই। আজকালকার ছেলে, উহার মত আমার আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল, কিন্তু বিলুর মার যখন মত হইল না তখন আর জিজ্ঞাসা করিয়া কথা বাড়াই কেন? বিলুর মাই আমাকে অনেক দিন পূর্বে বলিয়াছিল যে বিলুর মতো রাজনৈতিক কর্মীর বিবাহের শখ রাখা উচিত নয়, কিন্তু সরস্বতীর সহিত খাসা মানাই তো। আজকালকার মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়ে অপেক্ষা সরস্বতী অনেক বেশি কাজের, স্বাস্থ্য তার অনেক ভালো, দেখিতে শুনিতেও বেশ। এই তো দেখিতে দেখিতে এত বড় হইয়া উঠিয়াছে। কপিলদেওয়ের মামলা মোকদ্দমা সদরে লাগিয়াই আছে, আর এই কোর্টের কাজে আসিয়া সে আশ্রমে ওঠে। প্রায় প্রতিবারই সে আসিবার সময় সরস্বতীকে লইয়া আসিত। এই সেদিনও গোলাপি রঙের শাড়ি পরা ফুটফুটে মেয়েটি গোলাপবাগের মেলা দেখিতে যাইবে বলিয়া গরুর গাড়িতে চাপিয়া কপিলদেওর সঙ্গে আশ্রমে আসিয়াছে। আমাদের বাড়ির মেয়েরা হইলে এই বয়সে ফ্রক পরিত। রান্নাঘরের দাওয়ায় বিলুর মা উহাকে খাইতে দিয়েছেন।
দুধের বাটিতে চুমুক দিয়া মেয়ে কাঁদিয়া আকুল, কিছুতেই বলিবে না কেন কাঁদিতেছে। পরে সহদেও আসিয়া বকিয়া ঝকিয়া খোসামত করিয়া আদর করিয়া কান্নার কারণ বাহির করিল। দুধা ফিকা লাগাইছে, অর্থাৎ তাহার মোষের দুধ খাওয়া অভ্যাস, গরুর দুধ পানসে লাগিতেছে বলিয়া খাইতে পারিতেছে না। বিয়ে না হইয়াছে ভালোই হইয়াছে, হইলে তো কেবল আরেকটি অভাগিনীর সংখ্যা বাড়িত মাত্র, আমারই বোঝা বাড়িত, আরও জড়াইয়া পড়িতাম। তাছাড়া আমি আর কতদিন বাঁচিব? তারপর নীলু তো আছে, নীলুর আবার থাকা না থাকা, সে থাকিয়াও নাই, তাহার উপর নির্ভর করিতে হইলেও হইয়াছে। যা খামখেয়ালি আর দায়িত্ব জ্ঞানীন, এক বিলুর কাছেই সে একটু ঠান্ডা হইয়া থাকে। সে কি আর কাহাকেও মানুষ বলিয়া মনে করে, না আর কাহারও কথায় কান দেয়? ছোটবেলা হইতেই সে শাসনের বাইরে, বড় হইয়া বরঞ্চ শান্ত ও গম্ভীর হইয়াছে। ছোটবেলায় কি ডানপিটেই না ছিল, প্রত্যহ একটা না একটা দুষ্কর্ম লাগাইয়াই আছে। সেবার দুর্গাবাবুর একটি পাতিহাঁস কাটিয়া রাঁধিতেছিল আশ্রমের পশ্চিমের বাঁশঝাড়ে। দুর্গাবাবু হন্তদন্ত হইয়া আসিয়া নালিশ করিলেন। তাহাকে লইয়া নীলুর খোঁজে বাহির হইলাম। দুর্গাবাবুর বড় ছেলে সঙ্গেই ছিল, সেই বাড়িতে খবর দিয়াছিল। বাঁশঝাড়ের মধ্যে আসামি বামাল গ্রেপ্তার হইল, সঙ্গে পাড়ার আরেকটি ছেলে। আর সবচাইতে আশ্চর্যের বিষয় যে দুর্গাবাবুর ছোট ছেলে নড়ুও তাহাদের মধ্যে। নীলুকে হাঁস কাটিবার কথা জিজ্ঞাসা করিতে সে বলিল, হ্যাঁ, আমরা সকলে মিলিয়া হাঁস মারিয়াছি। সে যেন এই প্রশ্নের জন্য প্রস্তুত হইয়াই ছিল। পরে জেরায় বাইর হইল যে ছুরি আনিয়াছিল নড়ু, কাটিয়াছে নীলু। কাটিবার পূর্বে নীলু সকলের নিকট হইতে শর্ত আদায় করিয়া লয় যে কাটিবার সময় বাকি সকলে তাহাকে ছুঁইয়া থাকিবে। সে কাটিয়াছিল ও তাহার পেছনে নড়ুরা একের পর এক ছেলেদের রেলগাড়ি খেলার ন্যায় পিঠ ধরিয়া দাঁড়াইয়াছিল। এত ফন্দিও ওর মাথায় খেলে। নীলুর বলিষ্ঠ রিজু দেহ, ভাবুকতাহীন মুখ বিলুর পাশে যেন মানায় না। আজকাল নীলুকেই দেখিতে বিলু অপেক্ষা বড় বলিয়া মনে হয়। সে যাহা মনে করিবে তাহা সে করিবেই। তাহার অদম্য সাহসের সম্মুখে সকল বাধা বিপত্তি তুচ্ছ বলিয়া মনে হয়। নীলুকে কিছু বলিতে ভয় ভয় করে, উহার মুখে তো কিছু আটকায় না। কিন্তু বিলুকে কিছু বলিবার পূর্বে নিজেই ভাবিয়া লই যে আমার কথা ওই ভাবপ্রবণ মনে কিছু আঘাত তো দিবে না। বিলু মুখ ফুটিয়া কিছু বলিবে না, কিন্তু হয়তো উহার চোখে জল আসিয়া যাইবে। আর নীলু তো আমার প্রাণে আঘাত দিবার সুযোগ ছাড়িলে ছাড়ে না। নীলুর যখন কলেজে পড়ার কথা প্রথম উঠিল, আমি বারণ করি নাই, কারণ আমি লক্ষ্য করিয়াছিলাম যে নীলুর তো ইচ্ছা আছেই। তাহার ওপর বিলুর ও বিলুর মারও ইচ্ছা সে ইংরেজি কলেজে পড়ুক। সে কাশী বিদ্যাপীঠে পড়িয়া সন্তুষ্ট হয় নাই, আর উহার মা বিদ্যাপীঠে পড়াকে পড়া বলিয়াই মনে করে না। সব ঠিকঠাক, এর মধ্যে নীলু বলিয়া বসিল যে সে গান্ধী সেবা সংঘের পয়সায় কলেজে পড়িবে না। এত কথাও উহার মাথায় খেলে। চাকরি করিবার সময় যে সামান্য টাকা পয়সা জমাইয়াছিলাম, তাহা হইতে পুঁজি ভাঙিয়া খাইতে খাইতে প্রায় শেষ হইয়া আসিয়াছিল। নিজের টাকা দিয়া আশ্রমের গোড়াপত্তন করিয়াছিলাম, ইহাতেও অনেক টাকা খরচ হইয়া যায়। 3 বার জরিমানাতেও প্রায় 900 টাকা গিয়াছে। অনেক লোকে কংগ্রেসের নাম করিয়া আমাকে সাহায্য করিবার চেষ্টা করিলে তাহাও আমি লইতে অস্বীকার করি। অন্যান্য আশ্রমে যেরূপ চাঁদা প্রভৃতি তোলা হয়, আমার আশ্রমের প্রথম হইতেই সেসব নিষিদ্ধ। চাঁদা লইলে আত্মসম্মান রাখাও যেমন শক্ত, নিষ্পক্ষ ও নির্ভীকভাবে কাজ করাও সেই রূপই অসম্ভব। অর্থাভাবে যখন আমার সংসার প্রায় অচল হইয়া উঠিয়াছে, সেই সময় খবর পাইলাম যে গান্ধী সেবা সংঘ হইতে আমাকে 75 টাকা করিয়া মাসোহারা দেওয়া হইবে। মহাত্মাজি বোধহয় সবই জানিতে পারেন। এ টাকা না পাইলে আমাকে হয়তো আশ্রমের আয়ের ওপর নির্ভর করিতে হইত। আশ্রমের আয় বা কি? 2খানা গরুর গাড়ি ভাড়া খাটে, 2টি তেলের ঘানি, একটি গ্রাম উদ্যোগ ভাণ্ডার, কাপড় কাচা সাবান তৈরি করা, আর কয়েকখানি দৈনিকপত্রের এজেন্সি, ইহাই আয়ের সূত্র। মৌমাছি পোষা ও গুটি পোকা চাষের কাজে কখনো বিশেষ আর্থিক লাভ আমাদের আশ্রমের হয় না। তবে তরকারির বাগান হইতে আশ্রমের লোকের খাওয়ার মতো শাকসবজি পাওয়া যায়। কিন্তু এত করিয়াও আশ্রমের যে আয় হয়, তাহা হইতে আশ্রমের ভলেন্টিয়ারগুলিরই খাওয়া পড়া চলা শক্ত।
তাহার উপর যদি আমার সংসারের খরচ আশ্রমের উপার্জন হইতে চালাইতে হইত, তাহা হইলে কোথায় থাকিত আশ্রমের পাঠাগার? আর কি করিয়া চলিত জেলা কংগ্রেসের সাপ্তাহিক পত্রিকা? জেলা কংগ্রেসের অন্যান্য খরচের সহিত অবশ্য আশ্রমের কোনো সম্বন্ধই নাই। এত সব দুশ্চিন্তা হইতে আমাকে বাঁচাইয়া দিয়েছিল ওই গান্ধী সঙ্গের দেওয়া মাসোহারা। এই টাকা লওয়ার মধ্যে যে কিছু অপমানজনক থাকিতে পারে তাহা আমার মনে হয় নাই। এই টাকা আমাকে যে প্রতিষ্ঠান হইতেই দিক, ইহা যে কোনো ক্রোড়পতির দান হোক না কেন, আমি তো জানি যে ইহা মহাত্মাজির আশীর্বাদ। তাহার সেবকের অসুবিধা হইতেছে ভাবিয়া তিনি ইহার ব্যবস্থা করিয়া দিয়েছেন। আর নীলুক্ষীণা বলিয়া বসিল যে সে কলেজে পড়িবে না, কারণ তাহা হইলে তাহাকে গান্ধী সেবার সঙ্গে টাকা লইতে হইবে। বাপুজি সেবারকার যশোয়ালজির ভগ্নির সহিত কথাবার্তা সকলেরই মনে ছিল, কেহ জোর করিতে পারে না। বিলু ও বিলুর মাও দেখি নীলুর মতেরই সমর্থন করেন। আমার দৃষ্টিকোণ দিয়া কেহই দেখি জিনিসটা দেখে না। আমার আর আমার পরিবারের মধ্যেই ব্যবধান এক স্থানে এত গভীর, তাহা আমি পূর্বে ভাবিতেও পারি নাই। বিলুর মার সহ্য করিবার শক্তিকেই আমি উৎসাহপূর্ণ সম্মতি বলিয়া ভুল করিয়াছিলাম। ছেলেদের অন্য রাজনৈতিক পদ গ্রহণ করার মূলেও হয়তো রহিয়াছে এই আন্তরিক দ্বন্দ্ব। তারপর দেখিলাম নীলু কলেজেও পড়িল, আমার এক পয়সাও নেয় নাই। কলেজের খরচ যোগাইয়াছিল বিলু। বিহার আর্থকোয়েক রিলিফের কাজ কংগ্রেস কর্মীদের ওপর পড়িয়াছিল। এই কাজের পূর্ণিয়া জেলার অ্যাকাউন্টেন্ট ছিল বিলু। তাহাতে সে 30 টাকা করিয়া মাসোহারা পায়। এই টাকা সে নীলুর পড়ার খরচ করে। দাদার নিকট হইতে টাকা লইতে নীলুর আপত্তি হইল না। যত সংকোচ আমার টাকা লইতে। এত বড় নির্মম আঘাত আমার জীবনে আর কাহারও নিকট হইতে পাইয়াছি কিনা সন্দেহ। অথচ একথা আমি মনে মনে ঠিক জানি যে পড়াশুনোর দিক ছাড়া নীলুকে যে কোনো ক্ষেত্রে ছাড়িয়া দেওয়া যাক না কেন, সে সেই ক্ষেত্রের সর্বোচ্চ স্থানে উঠিবেই। আর বিলু শিক্ষকতার লাইন ছাড়া অন্য কোনো দিকে থাকিলে বিশেষ সাফল্য অর্জন করিতে পারিত না। কত ছাত্র এই হাত দিয়া বাহির হইয়া গিয়াছে, আর এটুকু বুঝি না। কিন্তু নীলু, তোমার নিজের দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিবার মর্ম আমি বুঝিতে পারি নাই। তোমার পার্টি আদেশ করিয়া থাকিলে আমার বলিবার কিছু নাই। মহাত্মাজির আদেশ হইলে আমিও আমার সর্বস্ব ত্যাগ করিতে প্রস্তুত আছি। কিন্তু কোনো রাজনৈতিক পার্টি কি এরূপ আদেশ দিতে পারে? নীলুর ও বিলুর উভয় দলের লক্ষ্য এক, কার্যক্রমে হয়তো একটু পার্থক্য হইয়া গিয়াছে। ইহার ফল কি এতদূর গড়াইতে পারে? তার তো একমাত্র কর্তব্য হওয়া উচিত জনতাকে অন্য দলের ভুলের কথা বোঝানো, আর বুঝাইয়া ভ্রান্ত পথে চালিত জনতাকে নিজের দিকে করা। নীলু নিশ্চয়ই আদেশ বুঝিতে তোমার ভুল হইয়াছে, আর এই ভুলের ফল ভোগ করিতেই হইবে। আমি তোমাদের ফর্মুলায় ফেলা যুক্তি বুঝি না সত্য, কিন্তু সাদা বুদ্ধিতে যেটুকু বুঝি তাহা ঠিক কিনা সে কথা তোমাদের দলের নেতৃত্ব স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করিয়া লইও। আর এখন তাহা ঠিক হোক বা বেঠিক হোক, তাহাতে কি আসে যায়? অন্যায় বা ক্ষতি যা হইবার হইয়া গিয়াছে। সারা জীবন উঠিতে বসিতে একথা তোমাকে খোঁচা দিবে। তিলে তিলে অনুতাপের জ্বালা তোমাকে দগ্ধাইবে। তবুও তোমার কৃতকর্মের প্রায়শ্চিত হইবে না। হে কি, নিজের ছেলেকে অভিসম্পাদ দিতেছি নাকি? না নীলু, ভগবান করুন তুমি কোনোদিন যেন তোমার ভুল না বোঝো। তুমি তোমার পার্টির আদেশ সম্বন্ধে যাহা বুঝিয়াছ তাহাই যেন ঠিক হয়। কেননা উহার ওপর ভর দিয়াই তুমি এখন দাঁড়াইয়া আছো। তোমার মনের জোর যত অধিকই হোক না কেন, তোমার যুক্তির ন্যায্যতা সম্বন্ধে তোমার সন্দেহ আসিলেই তুমি ভাঙিয়া পড়িবে। আমি তো জানি তোমার কাছে তোমার দাদা কি ছিল। মহাশয়জি, চোখ তুলিয়া দেখি খেদনলালজি আমার সম্মুখে দাঁড়াইয়া আছে। ঘুম আসিতেছে নাকি? না বসিলেই ভালো। বসিলেই এখন অনর্গল কথা বলিয়া চলিবে। এত বাজে কথা বলিতে পারে ভদ্রলোকে? ভদ্রলোকের 3 ছেলে, স্বরাজ প্রসাদ, স্বতন্ত্র প্রসাদ
আর সংগঠন প্রসাদ। আশ্চর্য নামগুলি। নীলু আর বিলু আমার ছেলের নাম অতি সাধারণ, ভাবিয়া চিন্তিয়া নামকরণ করা হয় নাই। বাবা বিলুকে ডাকিতেন বলাই, তাতে তাহা হইতেই ক্রমে বিলুতে দাঁড়ায়। নীলুকে বোধহয় বাবা দেখেন নাই। না, যেবার নীলু হয় সেই বাড়ি তো বাবা মারা যান। ভাবিয়া চিন্তিয়া নাম রাখাও এক ফ্যাসাদ। খেদানলালজি তাহার মেজ ছেলে স্বতন্ত্র প্রসাদকে চিঠি লিখিয়াছিলেন। চিঠিতে অন্যান্য ছেলেদের নামেরও উল্লেখ ছিল। জেল সিআইডি সে চিঠি কিছুতেই পাশ করিবেন না। তাহার বিশ্বাস কোর্টে কোনো খবর পাঠানো হইতেছে। তাহার পর হইতে এই সিআইডির সহিত ইহার ঝগড়া চলিতেছে। ভালো কথায় বুঝাইয়া দিলেই হইতো, তাহা নয় দুইজনেই নিজের জিদ বজায় রাখিবে। ভদ্রলোক ছোট ছেলেকে চিঠি লিখিয়াছিলেন। জেদাজিদির ফলে পরশু সে চিঠি ফেরত আসিয়াছে। চিঠির এক লাইন ছিল, তোমরা যে এতদিন আমার চিঠি পাও নাই তার উপর আমার কোনো হাত ছিল না। এ চিঠিখানি কিন্তু কোনো উল্লুর প্যাঁচার বাবাও আটকাইতে পারিবে না। সে চিঠিও ফেরত আসিল, সঙ্গে এক টুকরো কাগজে লেখা সিআইডির নোট। এই কয়েদি চিঠিতে নিজের বাবার সম্বন্ধে কী সব লিখিয়াছে সেগুলি সন্দেহাস্পদ বলিয়া মনে হয়, সেই জন্য এই চিঠি পাশ করা হইল না। এ কি, খেদানলালজি উঠিয়া যাইতেছেন যে? এখনই আমার অনুরোধে কম্বলের ওপর বসিলেন, আবার এখনই চলিয়া যাইতেছেন। বোধহয় আমি কথা বলিলাম না বলিয়া উঠিয়া পড়িলেন। কি মনে করিলেন ভদ্রলোক? ভদ্রলোক গিয়া বৈজনাথের চেয়ারে বসিলেন। বৈজনাথের দল শুইয়া পড়িয়াছে বুঝি? বসিয়া রহিয়াছে খেদানলালজি, সুরজবল্লী বাবু, হরিহরজি আর রামশরণজি। বোধহয় ইহারা পালা করিয়া রাত্রি জাগিতেছে। জাগিয়া তো বোধহয় সকলেই আছে। পালা করিয়া চারজন চারজন করিয়া আমার পাশের সিটে আসিয়া বসিতেছে। এই জন্যই বুঝি বৈজনাথের দল কিছুক্ষণ আগে বসিয়াছিল। সদাশিব আর বৈজনাথের ভিতর সেই যে প্রাইভেট কথা হইতেছিল, তাহা এই জন্যই এতক্ষণে বুঝা গেল। ইহারা আমার ওপর নজর রাখিতে চায়, পাহারা দিতেছে, পাছে আবার আমি কিছু করিয়া ফেলি। কে ইহাদের বোঝাইবে যে আমাকে ইহারা যতটা উতলা মনে করিতেছে আমি ততটা উতলা হই নাই। ছেলের ওপর আমার যদি অত টান থাকিবে, তা হইলে কি বিলুরাজ এই অবস্থা হয়? সদাশিব আবার গেল কোথায়? আমারই খাটের উপর তো বসিয়াছিল। ও, এই তো দেখিতেছি, আমার বিছানার উপরেই শুইয়া পড়িয়াছে। বোধহয় উহার তন্দ্রা আসিতেছে। আহা, মশাই উহাকে একবারে খাইয়া ফেলিল। উঠিয়া বরঞ্চ মশারিটি ফেলিয়া দিই। আমাকে উঠিতে দেখিয়া সুরজবল্লী বাবু ও হরিহরজি ছুটিয়া আসিলেন। কেন কেন, কি হইয়াছে? আমি মশারি ফেলিয়া দিতেছি, আপনি বসুন। চেঁচামেচিতে সদাশিব উঠিয়া বসিল। বেচারা একেবারে অপ্রস্তুত হইয়া গিয়াছে। ছি ছি, এত গোলমালের কেন্দ্র সেই! আবার আসিয়া কম্বলের উপর বসি। বসুন সুরজবল্লী বাবু। সুরজবল্লী বাবু আমার পাশে কম্বলে আসিয়া বসিলেন। ভারী ভালো লাগে ভদ্রলোককে। এমন গম্ভীর প্রকৃতির লোক। তাহার ওপর তাহার একমাত্র ছেলে গত আন্দোলনে আগস্ট মাসে বন্দুকের গুলিতে মারা গিয়াছে। 10 বছরের বয়সের ছেলে। তাহার বাবাকে যখন গ্রেপ্তার করিয়া থানায় লইয়া আসে, তখন দলে দলে লোকে প্রসেশন করিয়া থানার দিকে আসিতে থাকে। সেও ভিড়ের মধ্যে আসিতেছিল। সদরে পাঠাইবার পূর্বে বাবাকে একবার দেখিতে। বাড়িতে তাহার দাদি কান্নাকাটি আরম্ভ করিয়াছিল। মা জানলার ধারে বসিয়াছিলেন। তাহার কিন্তু বেশ লাগিতেছিল। জয় সুরজবল্লী জি কি জয়! অগণিত লোকের মুখেই তাহার বাবার নাম, সকলের মুখে তাহার বাবার প্রশংসা। বোম্বাইয়ে মহাত্মাজির মিটিং হইয়াছে। আজ সকালেই বাবা সকলকে খবর শুনিয়াছেন যে মহাত্মাজি গ্রেপ্তার হইয়াছেন। তাহার পর হইল বাবার গ্রেপ্তার। মুহূর্তের মধ্যে লোকের মুখে মুখে বাবার নাম ছড়াইয়া পড়িয়াছে। বাবা মহাত্মাজির মতো বড় হইয়া উঠিয়াছেন। পুলিশগুলোর ওপর তাহার রাগ হইতেছে। কি জানি, এই বুঝি তাহার বাবাকে কিছু করে। জেলের কথাতেও আগে তাহার ভয় ভয় করিত, কিন্তু গত বৎসর তাহার বাবা সত্যাগ্রহ করিয়া জেলে যাইবার সময় সে দেখিয়াছে কত গাঁদা ফুলের মালা বাবার গলায়। দাদি তো তাহার পূর্বে বলিয়াছিলেন যে যেই বাবা
না এক পাই না এক ভাই अंग्रेज के लड़ाई में এই নাড়া লাগাইবেন অমনি পুলিশ লাঠির গুতোয় যান বাহির করিয়া দিবে। কিন্তু তাহার পরিবর্তে সে সময় সে দেখিয়াছিল যে দারোগা সাহেব অত বড় একজন হাকিম বাবাকে নিজের বাড়িতে নেমন্ত্রণ করিয়া খাওয়াইয়াছিলেন। দারোগা সাহেবের স্ত্রী তাহাকেও ডাকিয়া খাবার খাইয়াছিলেন। বাবা কয়েক মাস পরে জেল হইতে ফিরিবার সময় বাক্সে করিয়া কত জিনিস আনিয়াছিলেন, সাবান, পেন্সিল, রুলটানা খাতা, জেলের দাড়ি কামানোর বিলেট দিয়া সে ছুরি তৈরি করিয়াছিল। সেই বাক্সের ভিতর সে বিলাতি দাতোয়ান দেখিয়াছে নানা মাথা নাড়া করিবার 10-12 দিন পরে। তাহার চুলগুলি যেরকম হয় বিলাতি দাতোয়ানের সাদা রোয়াগুলিও ঠিক সেই রূপ দেখিতে। ইহার ওপর ক্ষীরের মতো দাওয়াই রাখিয়া দাতোয়ান করিতে হয়। ছোট বোন ধানখানিয়া এত বোকা যে তাহার গালে ওই দাতোয়ান একটু ঘষিয়া দিলেই সে কাঁদিয়া ওঠে। ছোটবেলায় নানাও তাহাকে ওই রকম করিয়া দাড়ি ঘষিয়া দিবার ভয় দেখাইতেন। থানার তারের বেড়ার চারিদিকে লোকে লোকারণ্য। থানার ছাদ দেখাই শক্ত, তো বাবাকে দেখা যাইবে। বেড়া ভাঙ্গিয়া জনসমুদ্র থানার হাতাতে ঢুকিল। ভিড়ের চাপে সে ক্রমেই আগাইয়া যাইতেছে। সুরজবল্লী জি কি জয়! সকলে থানার দিকে দৌড়াইতেছে কেন? তাহার পরের দিন রাত্রে সুরজবল্লী বাবুকে লকআপের পর দরজা খুলিয়া জেলের বাহিরে লইয়া গেল। শুনিলাম সদর হাসপাতালে লইয়া যাইতেছে। উহাদের অসীম করুণা শেষ মুহূর্তে দেখা করাইয়া দিয়াছিল। কয়েক ঘন্টার জন্য শ্মশানঘাটেও থাকিতে দিয়াছিল। ছেলেটির বাঁ পাখানা হাঁটুর ওপর হইতে কাটিয়া ফেলিতে হয়। আর তাহার পর সিভিল সার্জন বুঝিতে পারেন যে সে বাঁচিবে না। পরের দিন সন্ধ্যায় যখন আবার সুরজবল্লী আমাদের মধ্যে ফিরিয়া আসিলেন, তখন তাহার সম্মুখে যাইতেই সংকোচ হইতেছিল। সেই নির্বাক গম্ভীর ভদ্রলোককে কি বলিয়া প্রবোধ দিব? সেদিন আমিও এইরূপ তাহার পাশে গিয়া বসিয়াছিলাম। বসুন। অনেকক্ষণ পর কেবল একটি কথা বলিয়াছিলেন, অল্পক্ষণের জন্য জ্ঞান হয়। তখন আমার গলা জড়াইয়া ধরিয়া আমাকে বলিয়াছিলেন, উফ, কি গরম জোরে আসে রা বাবুজি। তাহার পর 2 ঘন্টার মধ্যেই তো সব শেষ। এ কি, আমার চোখের কোণে জল আসিয়া গেল দেখিতেছি। না, এ জল আসিয়াছে সুরজবল্লী বাবুর প্রতি সহানুভূতিতে, বিলুর কথা ভাবিয়া নয়। সুরজবল্লী বাবুর চোখে জল দেখিতেছি। একজনকে কাঁদিতে দেখিলে নিকটস্থ লোকের পক্ষে চোখের জল চাপা বড় শক্ত। ছি ছি, আমার এতটুকু নিজেকে সংযত করিবার ক্ষমতা নাই, এতটুকু সহ্য করিবার শক্তি নাই। মহাত্মাজি, আমার মনে বল দাও। একমাত্র সুরজবল্লী বাবুই আমার মনের অবস্থা বুঝিতে পারিতেছে। তাহার সহানুভূতি। বারান্দার উপর দিয়ে দৌড়াইয়া কে এইদিকে আসিতেছে? ওয়ার্ডার সিংজি হাঁপাইতে হাঁপাইতে আসিয়া জানলার সম্মুখ হইতে লণ্ঠনটা উঠাইয়া লইল। তাহার পর ধীর পদক্ষেপে গম্ভীরভাবে অন্যদিকে চলিয়া গেল। 2-1 মিনিট পরে গড়াদের দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন জাফর সাহেব, অ্যাসিস্ট্যান্ট জেলার। আমাদের সকলকে হাসিয়া আদাব করিলেন। তারপর অন্য কোনো কথা না বলিয়া চলিয়া গেলেন। ইনি আসিয়াছিলেন রাত্রের রাউন্ডে। এক একদিন এক একজন অ্যাসিস্ট্যান্ট জেলারের ডিউটি থাকে, এই জন্য ওয়ার্ডার আসিয়া লণ্ঠন লইয়া গেল। আচ্ছা, সুরজবল্লী বাবুকে দাহকার্যের জন্য যেরূপ শ্মশানে যাইতে দিয়াছিল, আমাকেও কি সেইরূপ যাইতে দিবে? বোধহয় দিবে না। দিলে আমাকে নিশ্চয়ই পূর্বেই খবর দিত। দিলে বিলুর মুখখানি একবার শেষবারের মতো দেখিয়া লইতে পারিতাম। দেখিবারই বা কি আছে? হয়তো সেদিকে তাকাইতেই পারিব না। না না, বিলুর যে সুন্দর ঢলঢলে মুখ আমার মনে গাঁথা আছে, সেই মুখই ভালো। সেই স্বাভাবিক পরিচিত মুখই আমার হৃদয়ে থাকুক।
আবার কি না কি দেখিব। তবে কাল একবার বাইরে যাইতে পারিলে নীলুর সহিত দেখা হইত। উহার সহিত দেখা হওয়া এখন একান্ত দরকার। আমার মনের এখন যা অবস্থা, শেষকালে কি করিতে কি করিয়া বসে এই আমার ভয়। একজন তো গিয়াছে, আরেকজনের ভাগ্যে কি আছে ভগবানই তুমি জানো। আমার তো যাহা হইবার হইল। ভাবনা বিলুর মাকে লইয়াই। সে তো নিশ্চয়ই খাওয়া দাওয়া ছাড়িয়া দিয়েছে। জেলের ভিতর কোনো খবর পৌঁছাইতে কি দেরি লাগে? সব খবরই সে পাইয়াছে। নীলুর সাক্ষ্য দিবার কথাও সে হয়তো জানে। সে কি করিয়া এ আঘাত সহ্য করিবে? রাজনীতির বন্ধুর ক্ষেত্র সে ইচ্ছা করিয়া বাছিয়া লয় নাই, বানভাসির মতো ভাসিয়া আসিয়াছে মাত্র। তার স্বাভাবিক ক্ষেত্র একটি ঘরকন্যার সংসার, নিবিড় সুখে ভরা, অতি দরদের সহিত নিজ হাতে গড়িয়া তোলা। যে গৃহপ্রাচীরের মধ্যে বাহিরের কোনো বার্তা বিক্ষোভ পৌঁছায় না, যে গৃহপ্রাচীর বিরাট অনুপলব্ধ জগৎকে সীমায়িত প্রত্যক্ষ নিশ্চিত করিয়া দিয়াছে, তাহাই ছিল উহার কাম্য। সেইখান হইতে একরকম জোর করিয়াই আমি উহাকে এক অস্পষ্ট লক্ষ্যের কণ্টকময় পথে লইয়া আসিয়াছি। মুখ ফুটিয়া না বলিলেও সে ইহা সহ্য করিতে পারিবে কেন? বিলুর মা অনেক সহ্য করিয়াছে, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। উহাকে কি কাল দাহকার্যের সময় যাইতে দিবে? না যাইতে দিলেই ভালো। কর্তৃপক্ষ হয়তো কাহাকেও যাইতে দিবে না। হয়তো মিলিটারি লরিতে করিয়া শবদেহ লইয়া যাইবে। আর বোধহয় সুপারিনটেন্ডেন্ট বিশেষ খাতির করিয়া ব্রাহ্মণ ও ওয়ার্ডারদের দিয়াকে দাহ কার্য করাইবে। জেলের চারিদিকে আজ কি সশস্ত্র পুলিশের পাহারা পড়িয়াছে? তাহারা বোধহয় এতক্ষণ প্রাচীরের চতুর্দিকে টহল দিতেছে, বৃথাই পরিশ্রম করিতেছে। এত সতর্কতার কোনো আয়োজন, কোনো প্রয়োজন ছিল না।